সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করব যৌথ মূলধনী কোম্পানির প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি কি, এই প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানি সম্পর্কে আমরা ধারণা দিব এবং এই দুটি বিষয়ের মধ্যে যে পার্থক্য আছে এই পার্থক্যগুলো আমরা আলোচনা করব। আশা করি তোমরা আমাদের এই অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে এবং ক্লাসগুলো মনোযোগ সহকারে তোমরা শুনবা। তো আমরা প্রথমেই আলোচনা যাচ্ছি প্রাইভেট লিমিটেড কোম্পানিটা কি। প্রাইভেট লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি আমরা পূর্বে আলোচনা করেছি যৌথ মূলধনী কোম্পানিটা মূলত হচ্ছে একটি আইন সৃষ্ট এবং কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী একটি কোম্পানি। সেই কোম্পানির দুটি অংশ, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, আরটি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। তো প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন, যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন কয়জন? 2 জন এবং সর্বোচ্চ 50 জন। তাহলে এর সদস্য সংখ্যাটা হচ্ছে সর্বনিম্ন থাকবে 2 জন এবং সর্বোচ্চ থাকবে 50 জন, যার শেয়ারগুলো বাজারে হস্তান্তরযোগ্য নয়, যার শেয়ারগুলো বাজারে অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং যার মূলধন গঠনের জন্য শেয়ার বা ঋণপত্র তোমার বাজারে বিজ্ঞপ্তি প্রদান করা যায় না এবং যার মূলধনের পরিমাণ তুলনামূলকভাবে কম, এই ধরনের কোম্পানিকে বলা হবে প্রাইভেট লিমিটেড কোম্পানি। তাহলে আমরা আলোচনা করলাম কি, যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন। সাধারণত যে কোম্পানি ঘরোয়া পরিবেশে সাধারণত পরিচালকদের নিয়ে তুলনামূলক কম মূলধন নিয়ে যে কোম্পানি তার কার্যক্রম শুরু করে, যার শেয়ারগুলো বাজারে অবাধে হস্তান্তর করা যায় না, মূলধন গঠনের জন্য যার শেয়ার বা ঋণপত্র বাজারে বিজ্ঞপ্তি আকারে ক্রয় বিক্রয়ের জন্য প্রচার করা যায় না, এই কোম্পানিকে বলা হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি। তাহলে আমরা এটা যদি একটি সংজ্ঞা দিতে চাই তাহলে আমরা বলতে পারি, সংজ্ঞা এভাবে আমরা আলোচনা করতে পারি যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন, যার শেয়ারগুলো বাজারে অবাধে হস্তান্তরযোগ্য নয়, ঘরোয়া পরিবেশে পরিচালকদের নিয়ে যে কোম্পানি তার কার্যক্রম শুরু করে থাকে, এই ধরনের কোম্পানিকে বলা হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই ধরনের কোম্পানিকে বলা হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি। তাহলে আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি সম্পর্কে আমরা জানলাম
এখন আমরা জানব পাবলিক লিমিটেড কোম্পানি কি, এটা আমরা জানব। তাইলে পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। ওখানে আমরা প্রাইভেটের বেলায় আলোচনা করছি যে সর্বনিম্ন সদস্য 2, সর্বোচ্চ হচ্ছে 50 জন। আর পাবলিক লিমিটেড কোম্পানির বেলায় যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন এখানে থাকবে কয়জন? সর্বনিম্ন থাকবে হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 7 জন এবং সর্বোচ্চ হচ্ছে শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। তাহলে আমরা পাবলিকের বেলায় কি জানলাম যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ যে তোমার কোম্পানির যে স্মারকলিপি থাকে সেই স্মারকলিপিতে তোমার সর্বোচ্চ সংখ্যাটা শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকবে। আমরা শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ কথাটি একটু ব্যাখ্যা আকারে আমরা আলোচনা করি। যে একটি কোম্পানির যে মূলধন থাকে এই মূলধনগুলোকে কতটা শেয়ারে বিভক্ত করা হবে, এই শেয়ার সংখ্যার উপর সর্বোচ্চ সংখ্যাটা তোমার নির্ধারিত হবে। যদি আমরা মনে করি যে একটি কোম্পানির আমাদের মূলধনের পরিমাণ 1 লক্ষ টাকা, এখন আমরা এই 1 লক্ষ টাকাতে কতগুলো ক্ষুদ্র অংশে আমরা বিভক্ত করব, অর্থাৎ কতটা শেয়ারে আমরা বিভক্ত করব, সেই শেয়ারের উপর সর্বোচ্চ সংখ্যাটা নির্ভর করবে। আমরা যদি একটি শেয়ারকে 1000 টাকায় বিভক্ত করি তাহলে 100টি হবে। আমরা যদি 500 টাকায় বিভক্ত করি তাহলে 200 হবে। আমরা যদি এভাবে যত ক্ষুদ্র অংশে বিভক্ত করব ওই অংশটাই সর্বোচ্চ সংখ্যায় নির্ধারণ হবে। সেই কথাটা এখানে এইভাবে বলা হয়েছে যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, যার শেয়ারগুলো বাজারে অবাধে হস্তান্তরযোগ্য এবং এই শেয়ার এবং মূলধন গঠনের ঋণপত্র দ্বারা মূলধন গঠনের জন্য যে শেয়ারগুলো বাজারে প্রচার করা হয়, এই ধরনের কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানি বলা হয়ে থাকে। তাহলে আমরা পাবলিক লিমিটেড কোম্পানিকে সংজ্ঞায়িত করলে আমরা যে জিনিসটি পাই সেটি হচ্ছে, আমরা আবার একটু বলি সংজ্ঞাটা, যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, যার শেয়ারগুলো বাজারে অবাধে হস্তান্তরযোগ্য এবং যার পরিচালক সর্বনিম্ন কয়জন? 3 জন। প্রাইভেটের বেলায় সর্বনিম্ন পরিচালক ছিল 2 জন, এখানে পরিচালক হচ্ছে 3 জন। এই ধরনের কোম্পানিকে বলা হবে পাবলিক লিমিটেড কোম্পানি। তাইলে আমরা প্রাইভেট
এবং পাবলিক লিমিটেড কোম্পানি সম্পর্কে আমরা অবগত হলাম। তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে, আমরা আবারও আরেকবার একটু শুনে নেই যে প্রাইভেট হচ্ছে যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন, যার শেয়ারগুলো বাজারে অবাধে হস্তান্তরযোগ্য নয়, এই ধরনের কোম্পানিকে বলা হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, যার শেয়ারগুলোর বাজারে অবাধে হস্তান্তরযোগ্য, এই ধরনের কোম্পানিকে বলা হয় পাবলিক লিমিটেড কোম্পানি। এখন আমরা প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির যে তুলনামূলক কিছু পার্থক্য আছে সেগুলো আমরা আলোচনা করব। আমরা সংজ্ঞায় কিন্তু যে সংজ্ঞাগুলো আমরা দুটি বিষয়ের উপর সংজ্ঞা দিয়েছি, এখানে কিছু পার্থক্য আমরা পরিলক্ষিত হয়েছে আমাদের কাছে। আমরা সেই আলোকেই প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্যগুলো আমরা আলোচনা করব। আমরা ছক আকারে আলোচনা করতে পারি, আমরা এমনিতেও আলোচনা করতে পারি। তো আমরা একটু ছক আকারে আলোচনা করি। আমরা যদি ছক আকারে আলোচনা করি তাহলে আমরা এভাবে একটা ছক টানতে পারবো। এভাবে আমরা একটা ছক টানবো। আমরা যদি পার্থক্যের বিষয় তোমার প্রাইভেট, এটা যদি পাবলিক, আমরা এখানে যদি এভাবে ছক আকারে আলোচনা করি, আমরা এখানে কুর্মিক দিব। আমরা যদি এখানে গঠন দিই, 2 নম্বরে তোমার সদস্য সংখ্যা, 3 নম্বরে হচ্ছে কার্য শুরু, আমাদের যেহেতু জায়গা নেই আমরা পর্যায়ক্রমিকভাবে আলোচনা করি। গঠন, আমরা গঠনের বেলায় কি বলেছি যে প্রাইভেট লিমিটেড কোম্পানি সাধারণত গঠনটা তুলনামূলকভাবে সহজ, কেননা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে তেমন আনুষ্ঠানিকতা পালন করতে হয় না। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে তেমন আনুষ্ঠানিকতা পালন করতে হয় না, যে কারণে প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করাটা পাবলিক লিমিটেড কোম্পানির তুলনায় অনেকটা সহজ এবং সরল। সেই তুলনায় পাবলিক লিমিটেড কোম্পানিতে বেশ কিছু আনুষ্ঠানিকতা পালন করতে হয়, যার কারণে পাবলিক লিমিটেড কোম্পানির গঠন প্রক্রিয়াটা প্রাইভেট লিমিটেড কোম্পানির গঠন প্রক্রিয়ার চেয়ে অনেকটা জটিল প্রকৃতির। তাহলে আমরা সোজা কথায় যদি বলি গঠনের বেলায় যে প্রাইভেট লিমিটেড কোম্পানির গঠন প্রক্রিয়াটা সহজ, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির গঠন প্রক্রিয়াটা তুলনামূলকভাবে জটিল। সদস্য সংখ্যা, আমরা সদস্য সংখ্যা সম্পর্কে কি জানি যে প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 থেকে 50 জন,
2 থেকে 50 জন। আর এখানে সর্বনিম্ন 60 থেকে এখানে শেয়ার দ্বারা সীমাবদ্ধ। কার্য শুরুটা হচ্ছে যে প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পরপরই তার কার্যক্রম শুরু করতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পরপরই কার্য শুরু করতে পারে না। তাকে কাজ শুরু করতে গেলে নিবন্ধন অফিস থেকে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। তাহলে আমরা এটা সোজা কথা বলতে পারি যে পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পরেই কাজ শুরু করতে পারে, কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পরেই কাজ শুরু করতে পারে না। তারপরে আমরা 4 নম্বরে তাহলে দেখি কি আছে। 4 নম্বরে তোমার হচ্ছে শেয়ার বিক্রয়। শেয়ার বিক্রয়। 5 নম্বরে আছে বিবরণপত্র। 6 নম্বরে আছে শেয়ার হস্তান্তর।  তাহলে আমরা 4 নম্বর পেলাম কি? শেয়ার বিক্রয়। আমরা সঙ্গে আলোচনা করেছি যে প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের যে শেয়ারগুলো আছে, এই শেয়ারগুলো বাজারে অবাধে হস্তান্তর করতে, বাজারে ক্রয় বিক্রয় করতে পারে না। প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের যে শেয়ারগুলো আছে, এই শেয়ারগুলো বাজারে কিন্তু ক্রয় বিক্রয় করতে পারে না। এটা তারা শুধুমাত্র তাদের যে অভ্যন্তরীণভাবে তাদের যে সদস্য আছে, এই 2 থেকে 50 জন সদস্য যে যারা আছে, এই সদস্যদের মধ্যে তারা শেয়ারগুলো হস্তান্তর করতে পারবে, কিন্তু বাইরে তাদের শেয়ারগুলো হস্তান্তর করতে পারবে না। আর পাবলিক লিমিটেড কোম্পানির বেলায় তাদের যে শেয়ারগুলো আছে, এগুলো বাজারে তারা ক্রয় বিক্রয় করতে পারবে, যদি এই পাবলিক লিমিটেড কোম্পানি তালিকাভুক্ত কোম্পানি হয়ে থাকে। অর্থাৎ এই কোম্পানিটা যদি তালিকাভুক্ত কোম্পানি হয়ে থাকে, তাইলে শেয়ারগুলো বাজারে তারা ক্রয় বিক্রয় করতে পারবে। তাহলে আমরা সোজা কথা বলতে পারি যে প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের শেয়ারগুলো বাজারে ক্রয় বিক্রয় করতে পারে না, আর পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ারগুলো বাজারে ক্রয় বিক্রয় করতে পারে। 5 নম্বর হচ্ছে বিবরণপত্র। এই প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বিবরণপত্র বা এর বিকল্প যে বিবৃতি আছে, এইটা দেওয়ার তেমন কোনো প্রয়োজন পড়ে না, বা তৈরি করার তেমন কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির বেলায় বিবরণপত্র এবং বিকল্প যে বিবৃতি আছে, এটা দেওয়ার অবশ্যই প্রয়োজন পড়ে এবং এটা তৈরির আবশ্যকতা রয়েছে। তাহলে আমরা সোজা কথায় বলতে পারি যে প্রাইভেট লিমিটেড কোম্পানির বেলায় বিবরণপত্র তৈরির তেমন প্রয়োজন নাই, পাবলিক লিমিটেড কোম্পানির বেলায় বিবরণপত্র তৈরি করার প্রয়োজন আছে। 6 নম্বরে কি আছে? শেয়ার হস্তান্তর। প্রাইভেট লিমিটেড কোম্পানির বেলায় তাদের শেয়ারগুলো বাজারে অবাধে হস্তান্তরযোগ্য নয়। শেয়ারগুলো বাজারে অবাধে হস্তান্তরযোগ্য নয়। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির বেলায় তাদের যে শেয়ারগুলো আছে, এগুলো বাজারে অবাধে হস্তান্তরযোগ্য। অর্থাৎ
যদি প্রাইভেট লিমিটেড কোম্পানির বেলায় এগুলো হস্তান্তর করা যাবে না, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির বেলায় তাদের যে শেয়ারগুলো আছে, এই শেয়ারগুলো যারা শেয়ার হোল্ডার আছে তাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই শেয়ারগুলো বাজারে অবাধে হস্তান্তর করতে পারবে। তাহলে আমরা দেখি 7 নম্বরে কি আছে। 7 নম্বরে আমরা দেখব মূলধন এবং আয়তন। 7 নম্বরে আছে মূলধন ও আয়তন। 8 নম্বর হচ্ছে নিম্নতম মূলধন, মূলধন। 9 নম্বরে আছে পরিচালক সংখ্যা, পরিচালক সংখ্যা। তাহলে মূলধন এবং আয়তন, এখানে প্রাইভেট লিমিটেড কোম্পানির বেলায় যেহেতু আমরা জানি যে সদস্য সংখ্যাটা 2 থেকে 50 জনের মধ্যে একটা সীমাবদ্ধ থাকে, এখানে 50-এর উপরে সদস্য সংখ্যা নেওয়া যায় না, যার কারণে এর মূলধন এবং আয়তনটা তুলনামূলকভাবে ছোট বা কম হয়ে থাকে। সেই ক্ষেত্রে পাবলিক লিমিটেড কোম্পানির বেলায় যেহেতু সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যাটা নির্দিষ্ট করে দেয়া নাই, এখানে যে কোম্পানির মূলধন যত বেশি হবে তার সদস্য সংখ্যা তত বেশি করা যাবে। সে কারণেই পাবলিক লিমিটেড কোম্পানির বেলায় মূলধনটা এবং আয়তনটা তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে। 8 নম্বর হচ্ছে ন্যূনতম মূলধন। ন্যূনতম মূলধন হচ্ছে এই কোম্পানিগুলো শুরু করার পূর্বেই, কোম্পানি শুরু করার ক্ষেত্রে ন্যূনতম একটি মূলধনের প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রে প্রাইভেট লিমিটেড কোম্পানির বেলায় ন্যূনতম মূলধনটা অপরিহার্য বিষয় নয়, ন্যূনতম মূলধনটা সংগ্রহ করার ক্ষেত্রে অপরিহার্য বিষয় নয়, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির বেলায় অবশ্যই বাধ্যতামূলকভাবে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়। পরিচালক সংখ্যা, প্রাইভেট লিমিটেড কোম্পানির বেলায় পরিচালক সংখ্যা সর্বনিম্ন 2 জন, পরিচালকের সংখ্যা সর্বনিম্ন 2 জন, এবং পাবলিক লিমিটেড কোম্পানির বেলায় পরিচালক সর্বনিম্ন 3 জন, পরিচালক সর্বনিম্ন 3 জন। দেখি আর কি আছে। 10 নম্বরে আছে তোমার পরিচালক গঠন, পরিচালক গঠন। 11 নম্বর আছে বিধিবদ্ধ সভা, সভা। পরিচালক গঠন, প্রাইভেট লিমিটেড কোম্পানির বেলায় পরিচালক গঠন ক্ষেত্রে এক্ষেত্রে প্রতি বছরই পরিচালক গঠনের তেমন প্রয়োজন পড়ে না। প্রাইভেট লিমিটেড কোম্পানির বেলায় প্রতি বছরেই পরিচালক গঠনের তেমন প্রয়োজন পড়ে না, যদি নতুন কোনো সমস্যা না দেখা দেয় তাহলে পূর্বের পরিচালক দ্বারাই কোম্পানি তার কার্যক্রম পরিচালনা করতে
পারে। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির বেলায় প্রতি বছরেই পরিচালক পুনর্গঠনের প্রয়োজন পড়ে। এখানে প্রতি বছরেই বাধ্যতামূলকভাবে যে সর্বনিম্ন যে 3 জন পরিচালক আছে তাদের মধ্য থেকে অন্তত একজন পরিচালককে অবসর গ্রহণ করতে হয়। যেহেতু একজন পরিচালককে অবসর গ্রহণ করতে হয়, সে কারণে ওই একজনের স্তরে নতুন করে পরিচালক নিতে হয়। এখানে একটি কথা উল্লেখ করা প্রয়োজন, যে পরিচালক অবসর গ্রহণ করে পরবর্তী সে শেয়ার হোল্ডারদের ভোটে আবার নির্বাচিত হতে পারে। 11 নম্বরে বিধিবদ্ধ সভা। এখানে প্রাইভেট লিমিটেড কোম্পানির বেলায় বিধিবদ্ধ সভা আহ্বান ও বিধিবদ্ধ সভার বিবরণ তৈরি করা তেমন আবশ্যক বিষয় নয়। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির বেলায় প্রতি বছরেই বিধিবদ্ধ সভা আহ্বান এবং বিবরণীপত্র তৈরি করা অত্যন্ত আবশ্যক বিষয় এবং এটা অবশ্যই তৈরি করতে হয়। তাহলে আমরা দীর্ঘ সময় যৌথ মূলধনী কোম্পানির, পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে আমরা আলোচনা করলাম। এই প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানি কি তা আমরা জানলাম এবং উভয়ের মধ্যে আমরা পার্থক্য কি সেটা আলোচনা করলাম। তোমরা বাসায় এই জিনিসগুলো অত্যন্ত মনোযোগ সহকারে এগুলো দেখবা। সুস্থ থাকো, এই কামনা। খোদা হাফেজ।